খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে কি জানালেন প্রধানমন্ত্রী মোদী। নেই বুদ্ধ, জেলায় জেলায় শোক মিছিলে নেতা কর্মীরা। মা অবশ্যই বাংলাদেশে ফিরবেন, কিন্তু বড় ইঙ্গিত হাসিনা পুত্রের। আমবাগানেই লুকিয়ে ওরা, আশঙ্কা ছিলই, ওপার থেকে উড়ে আসতে শুরু করেছে গুলি, হচ্ছে হামলা, ভয় বাড়ছে সীমান্তে। মমতা ব্যানার্জির গলা কেটে ফেলবে, এই মুহূর্তে বিশাল মন্তব্য করলেন দিলীপ ঘোষ। চরম আন্দোলন। বৃষ্টি বাড়বে বাংলায়, আর 12 ঘন্টার মধ্যে এই জেলাগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শোকের আবহ বাম শিবিরে। দুপুর থেকে রাজ্যের নানা প্রান্তে বের হলো শোক মিছিল। বাঁকুড়া থেকে হুগলি, মেদিনীপুর সর্বত্র দেখা গেল একই ছবি। এদিন বিকেলে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে সিপিএমের উদ্যোগে এই মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল ফের শেষ হয় মাচানতলায়। এদিনের মিছিলে বাম নেতৃত্ব ছাড়াও বহু সাধারণ মানুষও এই মিছিলে পা মেলান। পরে মাচানতলায় আয়োজিত শোক সভায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করতে দেখা যায় বাম নেতৃত্বের। সিপিআইএমের শোক মিছিল বের হয় চুঁচুড়াতেও। তোলা ফটক থেকে একটি শোক মিছিল বের হয়, সেটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোক প্রকাশ করেন সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনোদীপ ঘোষ। তিনি এবার হুগলি থেকে সিপিএমের টিকিটে লোকসভা ভোটেও লড়েছিলেন। মিছিলের ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরেও। মেদিনীপুর শহরে শোক মিছিল বের করে জেলা এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। পুরুলিয়াতেও একই ছবি। পুরুলিয়া শহরের সিপিআইএমের দলীয় কার্যালয়ে বুদ্ধদেবের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাম নেতা কর্মীরা। দলীয় কার্যালয় থেকেই বের হয় শোক মিছিল। আরামবাগের বের হয় শোক মিছিল। আরামবাগ এরিয়া কমিটি ও খানাকুল 2 এরিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শোক মিছিল বের করে বামেরা। দলীয় পতাকা অর্ধনির্মিত করে এদিন আরামবাগ শহরের পাশাপাশি খানাকুলের জয়রামপুর, রাজহাটি ও পলাশপাই এলাকায় বের হয় শোক মিছিল। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। মা ফের বাংলাদেশে ফিরবেন, সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সেখানে যাবেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রবল বিক্ষোভের মুখে পড়ে কোনো রকমে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস এখন তার বর্তমান ঠিকানা। এই ঘটনার পরেই জয় জানিয়েছিলেন মা আর বাংলাদেশে ফিরবেন না, এমনকি সক্রিয় রাজনীতিতে আর থাকবেন না বলে জানান। এদিন কার্যত 180 ডিগ্রি ঘুরে গিয়ে জয় জানান শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবেন, তবে ফের সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কিনা সেই বিষয়ে কিছু স্পষ্ট করেননি সজীব ওয়াজেদ জয়। তার কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই দেশের মানুষকে ত্যাগ করবে না, এমনকি আওয়ামী লীগের নেতা কর্মীদেরও অসহায় অবস্থায় রাখবে না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন হাসিনা পুত্র। অন্যদিকে বাংলাদেশের অশান্তির পেছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ থাকা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন সজীব ওয়াজেদ জয়। বলেন এর পেছনে নিশ্চিতভাবে আইএনআই এর হাত আছে, তবে এই ব্যাপারে প্রমাণ দেওয়া এখনই সম্ভব নয়। তবে যেভাবে আক্রমণ এবং প্রতিবাদ হয়েছে তা পরিকল্পিত বলে দাবি, এমনকি প্রত্যেকটি ঘটনার সঙ্গে সমন্বয় রয়েছে বলেও মন্তব্য করেছেন হাসিনা পুত্র। বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে। গত কয়েকদিন আগেই সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন আন্দোলনকারী ছাত্ররা, আর সেই প্রস্তাবে মান্যতা দেন রাষ্ট্রপতি। পরিস্থিতি সামাল দিতে রাজি হন ইউনূস। একদিকে যখন সেই প্রস্তুতি চলছে, তার আগে বড় মন্তব্য জয়ের। ফের মালদাহ কেদারিপাড়া বর্ডার আউটপোস্ট সংলগ্ন অংশে অনুপ্রবেশে বাধা দিয়ে আক্রান্ত হলেন এক মহিলা জওয়ান। বিএসএফ সূত্রে খবর, ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে অনুপ্রবেশকারীরা হামলা করল মহিলা জওয়ানের ওপর। শুধু অনুপ্রবেশ নয়, দুষ্কৃতীদের সঙ্গে ছিল বেশ কয়েকটি গরুও। একজন মহিলা জওয়ানকে সামনে পেয়ে প্রায় 10 থেকে 15 জন দুষ্কৃতী হামলা করে এবং অনুপ্রবেশের চেষ্টা করে। বাধা দিলে দুষ্কৃতীরা হামলা করে, পাল্টা ওই জওয়ান আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায়। পুরুষ প্রবেশকারীদের দিক থেকেও গুলি চলেছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। গুলির আওয়াজ শুনে সীমান্তে প্রহরারত অন্যান্য জওয়ানরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের দিকেই। বাংলাদেশ অস্থির পরিস্থিতির মধ্যেই সীমান্তের বিভিন্ন অংশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছেন দুষ্কৃতীরা। বারবার জওয়ানরা অস্ত্র হাতে থাকা দুষ্কৃতীদের হাতে হামলার শিকার হচ্ছেন।
সাময়িকভাবেই বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা বেড়ে যাওয়ায় কিছুটা হলেও সীমান্ত সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সীমান্তরক্ষী বাহিনীর। এদিকে মালদায় সীমান্ত এলাকার দাবি, আমবাগান জঙ্গলে লুকিয়ে রয়েছে অন্তত 8 জন জামাত জঙ্গি। যে কোনো সময় নদী পেরিয়ে ভারতে ঢুকে পড়ার অপেক্ষায় তারা। ওপারে দলে দলে তারা জড়ো হচ্ছে, বাংলাদেশ বর্ডার গার্ড জঙ্গিদের সাহায্যই করছে। বিস্ফোরক দাবি গ্রামবাসীদের। আতঙ্কে তারা রাত জাগছেন, গ্রাম পাহারা দিচ্ছেন। এক মহিলা বলেন, আমাদের এখানে কাঁটা তার নেই, বিএসএফ ভালো পাহারা দিচ্ছে, কিন্তু রাত হলে সাঁতরেই ঢুকে যাওয়া যাবে সহজে। এর মধ্যেই 7 থেকে 8 জন সাঁতরে ঢুকে পড়েছে ভারতে। আমবাগানে লুকিয়ে রয়েছে ওরা। আমরা খবর পেয়েছি জঙ্গিরাও ঢুকে যেতে পারে। আরেক মহিলাও বললেন সে কথা। তিনি বললেন, বিএসএফ তো সবসময় পাহারা দিতে পারছেন না, ফাঁকতালেই সাঁতরে ঢুকে পড়তে পারে জঙ্গি, আমরা ভয়েই রয়েছি। গ্রামের একটা বয়স্ক ব্যক্তি বললেন, এমনি এই এলাকা থেকে প্রচণ্ড গরু পাচার হয়, সঙ্গে আরও কি পাচার হয় কি বলবো। এবার বিরোধীদের বিরুদ্ধে অপমানের অভিযোগ তুলে রাজ্যসভা ছাড়লেন চেয়ারম্যান জগদীপ ধনকর। ছলছল চোখে, কান্না ধরা গলায় ধনকর বললেন, আমাকে নয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনকে অপমান করেছেন বিরোধীরা। বোঝানো হচ্ছে যেন আমি এই আসনের যোগ্য নই। কার্যত এক রাশ অভিমান নিয়ে কোনো মতে নিজের বক্তব্য রেখে চেয়ার ছেড়ে উঠে গেলেন দেশের উপরাষ্ট্রমন্ত্রী। প্যারিস অলিম্পিক থেকে বিতর্কিতভাবে ভিনেস ফোগাটের বাদ পড়ার ঘটনায় সংসদে সরব হয়েছে বিরোধী শিবির। নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে অনুমান করে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সংসদ। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ছিল না। পরিস্থিতি সামাল দিতে এদিন বারবার তাদের শান্ত হওয়ার আবেদন জানান জগদীপ ধনকর। তাতে অবশ্য কোনো ফল হয়নি। এই পরিস্থিতিতে অভিমানের স্বরে ধনকর বলেন, পবিত্র রাজ্যসভায় অরাজকতার তৈরি, গণতন্ত্রের উপর কুঠারাঘাত। চেয়ারম্যানের আসনকে ধুলোয় মিশিয়ে তাকে চ্যালেঞ্জ ছোড়া শুধু আসনকে অমর্যাদা নয়, এটা সব সীমাকে লঙ্ঘন করার মতো। এই ভবন দেশের শাসক দলের এবং বিরোধী দলের সভাপতিকে দেখছে রাজ্যসভার দলনেতা হিসেবে। তবে সংসদের অন্দরে ও বাইরে সাম্প্রতিক সময় আমি যা দেখছি তা অত্যন্ত অপমানজনক। সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলনেতা কিভাবে আমাকে অপমান করেছেন তা আমি দেখেছি। এটা শুধু আমাকে নয়, এই চেয়ারকে অপমান করা হচ্ছে। ওদের বক্তব্য, যে ব্যক্তি এই আসনে বসেছেন তিনি যেন এর যোগ্য নন। সহযোগিতা যতটা প্রয়োজন ছিল তা আমি পাইনি, তবে আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। কথা বলতে বলতে চোখে জল চলে আসে উপরাষ্ট্রপতির। এদিকে জগদীপ ধনকরের এই মন্তব্যের সময় হাসতে দেখা যায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে। পাল্টা ধনকর বলেন, মিস্টার জয়রাম হাসবেন না, আমি আপনাদের চরিত্র জানি। আমার কাছে একটাই বিকল্প, এখানে অনেক বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন, আমি তাদের সম্মান করি। ওনারা আমার চেয়ে রাজনীতি বেশি দেখেছেন। আমি আমার শপথ থেকে পালিয়ে যাচ্ছি না, তবে আজ যে ব্যবহার বিরোধীদের তরফে করা হচ্ছে তাতে কিছু সময়ের জন্য হলেও আমি এই আসনে বসার শক্তি পাচ্ছি না। অত্যন্ত দুঃখী মন নিয়ে আমি আপাতত এই আসন থেকে উঠে যেতে চাইছি বলেই চেয়ার ছাড়েন তিনি। উল্লেখ্য, এদিন সংসদ অধিবেশন শুরু হতেই রাজ্যসভায় ভিনেস ফোগাটের বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তবে চেয়ারম্যান তাকে অনুমতি দেননি। এরপর তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এই বিষয়ে বক্তব্য পেশ করতে গেলে তাকে রীতিমতো সতর্ক বার্তা দেন তিনি। বলেন, দ্বিতীয়বার তিনি যদি এই ধরনের আচরণ করেন তবে তাকে রাজ্যসভা থেকে বের করে দেয়া হবে। এই ঘটনার পর রীতিমতো হইচই শুরু করেন বিরোধীরা, স্লোগানও দিতে দেখা যায় তাকে। এই ঘটনাতেই অপমানিত হয়ে আসন ছাড়লেন অভিমানী ধনকর। ময়নাগুড়ির প্রত্যন্ত গ্রাম কলোনি এলাকা, সেখান থেকে অনেকটা দূর থানা। গ্রামের জঙ্গলের ধারে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল তার বাবাকে। বাড়ির বেড়া ভেঙে ঢুকেছিল। বাবাকে ঘর থেকে হিচড়াতে হিচড়াতে নিয়ে যাচ্ছিল গ্রামের কয়েকজন। গালি দিচ্ছিল। মা অঝরে কাঁদছেন, বাধা দেওয়ার মতো শক্তি ছিল না কারোর। স্কুলে পড়া বাচ্চাটা, বয়স বড়জোর 10। বাবাকে ওইভাবে নিয়ে যেতে দেখে দুষ্কৃতীদের পিছু নিয়েছিল একাই। দূর থেকে দেখে বাবাকে গাছে বাঁধছে ওরা, তারপর বেধড়ক পেটাচ্ছে, কি যেন একটা অস্ত্র দিয়ে কোপাচ্ছে। দৌড় শুরু করেছিল ওই 10 বছরের শিশুটা। 30 মিনিট দৌড়ায়। গ্রামেরই লোকদের জিজ্ঞাসা করতে করতে পৌঁছে যায় থানায়। তারপর একেবারে পুলিশ কাকুকে সঙ্গে নিয়ে অকুস্থলে। ততক্ষণে গাছে বাঁধা অবস্থাতেই হেলে পড়েছে বাবার রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীর। 30 মিনিট দৌড়ে থানায় গিয়েও বাবাকে বাঁচাতে পারল না জলপাইগুড়ির ময়নাগুড়ির নিহত কংগ্রেস কর্মী মানিক রায়ের ছেলে। গতকাল রাতে ময়নাগুড়ির একটা মর্মান্তিক ঘটনা ঘটে। বাড়ি থেকে তুলে নিয়ে মানিক রায় নামে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। জানা গিয়েছে 2019 সালের একটি পুরনো বিবাদের জেরে এই ঘটনা। 5 বছর ধরে সপরিবারে ঘরছাড়া ছিলেন মানিক। রবিবার দলেরই সাহায্যে বাড়ি ফেরেন। তারপর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, যারা অভিযুক্ত সকলেই তৃণমূল কর্মী। বুধবার রাতে মানিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী মানিকের নাবালক ছেলে বলে,
আমরা তখন ঘরে ছিলাম। ওরা প্রথমে বাইরে থেকে ঢিল মারতে শুরু করে। ওরা বলছিল বেড়া বেড়া, আমরা বেরোইনি। ওরা বেড়া ভেঙে ঘরে ঢুকে বাবাকে টেনে বাইরে নিয়ে যায়। বাবাকে গাছে বেঁধে ওরা ভীষণ মারছিল। আমি দূর থেকে দেখেই দৌড়ে থানায় যাই। তারপর পুলিশ আমাকে গাড়িতে নিয়ে আসে। 30 মিনিট দৌড়েছিলাম। নিহতের স্ত্রী তৃণমূলের লোকেরা ওর নামে নারী নির্যাতনের মিথ্যে অভিযোগ করেছিল। 5 বছর আমরা বাড়ি থেকে শিলিগুড়িতে ছিলাম। রবিবার বাড়িতে ফিরে আসি। এরপর বাপ্পা রায়, অমল দাস ওরা আবার এলো আমাদের বাড়িতে। ওরা এসে বলে তোকে আজ ডিজেল দিয়ে পোড়াবো। গাছে বেঁধে মারে, অস্ত্র দিয়ে মাথায় কোপালো। এই গোটা ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে খোঁজ চলছে। এখন শুনবেন আবহাওয়ার খবর। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এটি গঙ্গানগর, রোহতক, আলীনগর, রাঁচি, দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই আবহে একটি চক্রবার্তা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এই ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্তিশগড় এলাকায়। আগামী 24 ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হচ্ছে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 3 জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। সব জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুর দুয়ারে। বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর দুয়ারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।